তারুণ্য বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি, আর বাংলাদেশের অগ্রগতির পিছনে সবচেয়ে বড় অবদান এই তরুণদের। কিন্তু তরুণদের সবচেয়ে চিন্তার বিষয় যে জায়গাটি, সেই তাদের কর্মসংস্থান এবং চাকরির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশ টেলিভিশনের এই বিশেষ অনুষ্ঠানে এই সময়ের চাকরি। এই পর্বে আমরা পিসিএস এবং অন্যান্য পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানবো, আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানবো এবং কি কি ধরনের ভুল হয়ে থাকে সব কিছু নিয়ে জানবো। এবং আমাদের সঙ্গে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরিচালক মোহাম্মদ নিয়ামতুল্লাহ এবং আমাদের সঙ্গে আছেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ আল রাজ্জাকুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে মোহাম্মদ নিয়ামতুল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাইব যে তরুণরা যখন আবেদন করে চাকরির জন্য বাংলাদেশের, বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে, তারা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কোন কোন ধরনের চাকরির জন্য তারা আসলে আবেদন করার সুযোগ পায় এবং আবেদনের প্রক্রিয়াগুলো আসলে কি থাকে? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সাধারণত প্রজাতন্ত্রের যে চাকরিগুলো রাজস্ব খাতভুক্ত, যে চাকরিগুলো সরকারের বিভিন্ন দপ্তরের 9 গ্রেড থেকে শুরু করে 10 গ্রেড পর্যন্ত, এই চাকরিগুলো কর্ম কমিশনের মাধ্যমে আমরা সুপারিশ করে থাকি। এবং এখানে আমাদের দু রকমের চাকরি আছে, একটি হচ্ছে বিসিএস ক্যাডার, একটি নন ক্যাডার চাকরি। বিসিএস ক্যাডারের প্রক্রিয়া একটু ভিন্ন এবং নন ক্যাডারের ভিন্ন প্রক্রিয়া। আমি বিসিএসটা প্রথমে বলি যে আমরা প্রতি বছর প্রায় একটি করে বিসিএস পরীক্ষা সার্কুলার দিয়ে থাকি এবং এই বিসিএস পরীক্ষার মাধ্যমে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারে। এখানে 26টি ক্যাডার আছে সরকারের। এখানে যেমন আছে সাধারণ ক্যাডার, সেরকম আবার এখানে একটি টেকনিক্যাল ক্যাডারও আছে বা পেশাগত ক্যাডারও আছে। যে কোনো গ্রাজুয়েট যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী একজন সে সাধারণ ক্যাডারের জন্য আবেদন করতে পারে। যেগুলো কারিগরি কিংবা পেশাগত ক্যাডার, সেগুলোতে সংশ্লিষ্ট বিষয় ডিগ্রিধারীরা আবেদন করতে পারে। এছাড়া আমরা নন ক্যাডারে বিভিন্ন চাকরিতে আমাদের মাধ্যমে সুপারিশ হয়, নিয়োগ হয়, যেগুলো হচ্ছে আমাদের ওখানেও একই রকমের সাধারণ ক্যাডার আছে। যেমন আমি যদি বলি সমাজসেবা অফিসার, এটি একটি নন ক্যাডারের প্রথম শ্রেণীর চাকরি বা 9 গ্রেডের চাকরি। আবার আমি যদি বলি যে ব্যক্তিগত কর্মকর্তা যে কোনো মন্ত্রণালয়ের জন্য কিংবা প্রশাসনিক কর্মকর্তা, এটি 10 গ্রেডের একটি চাকরি। এছাড়া এখানে আমাদের আছে নানা রকমের কারিগরি চাকরিগুলো। সকল চাকরি আমাদের পিএসসির মাধ্যমে আমরা সুপারিশ করে থাকি। বিসিএস পরীক্ষার পদ্ধতিটি হচ্ছে আমরা যখন আমাদের বিজ্ঞপ্তিটি জারি করি, বিজ্ঞপ্তি জারি পরপরই আমরা একটি সময় দিই পরীক্ষার্থীদের, তারা টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করতে পারে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পরে তাদের কাছ থেকে কোনো প্রকার কাগজপত্র আমাদের পূর্বেই গ্রহণ করা হয় না। তারা প্রিলিমিনারি পরীক্ষা দিবে। প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তারা যখন লিখিত পরীক্ষা উপস্থিত হয়, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে যখন মৌখিক পরীক্ষা তারা আসবে, সেদিনই শুধুমাত্র তারা কাগজপত্র নিয়ে আসবে। অর্থাৎ একজন পরীক্ষার্থীকে পাবলিক সার্ভিস কমিশনে শুধুমাত্র একবার আসতে হয়, সেটি হচ্ছে তার মৌখিক পরীক্ষা বোর্ডে। এবং এর আগে যে প্রাথমিক বাছাই যেটি বললেন প্রিলিমিনারি, তখনও তো আশা লাগছে না, শুধু পরীক্ষার হলে যাওয়া, তখনও আশা লাগছে না, শুধু পরীক্ষার হলে। এবং আমরা সেই ক্ষেত্রে পরীক্ষার্থী ঘরে বসে জানতে পারে তার কোন হলে পরীক্ষা, কত নাম্বার কক্ষে পরীক্ষা। আমরা সম্প্রতি একটি সংস্কার করেছি, সেখানে আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে তার পরীক্ষা হল এবং পরীক্ষা ওই হলের কত নাম্বার কক্ষে তিনি পরীক্ষা দেবেন, এটা টেলিটকের মাধ্যমে একটি মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছি। আবার যে কোনো আমাদের যে নোটিফিকেশনগুলো আছে আমাদের পরীক্ষা সংক্রান্ত যে কোনো নোটিশগুলো, এগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল। ওয়েবসাইট দেখে সে পরীক্ষার্থী বাড়িতে বসে জানতে পারে। এই যে আবেদন যখন করে তখন কি ধরনের ভুল হয়ে থাকে? পরীক্ষার্থীরা কোনো কোনো ক্ষেত্রে তাদের জন্ম তারিখ লেখায় ভুল করে, কখনো বাবার নাম লিখতে গিয়ে ভুল করে ফেলে, কখনো দেখা যায় তার ঠিকানা, বিশেষ করে স্থায়ী ঠিকানা পরিবর্তে সে বর্তমান ঠিকানা লিখে, বর্তমান ঠিকানার জায়গায় সে স্থায়ী ঠিকানা লিখে ফেলে। অনেকের ক্ষেত্রে দেখা যায় সে বুঝতে পারেনি, সে হয়তো একজন খুব সুস্থ পরীক্ষার্থী, ওখানে আমাদের একটা অপশন দেওয়া আছে যে ডিসএবিলিটি নিয়ে, সে পরীক্ষার্থী ডিসএবিলিটি ঘরে হাঁ লিখে ফেললো। এরকম ভুলগুলো করে ফেলে পরীক্ষার্থী। ভুল করে ফেললেও যদি পরীক্ষার্থীকে আমরা একটা সুযোগ দিই যে সে চূড়ান্তভাবে পরীক্ষার ফি জমা দেওয়ার পূর্বেই সে একটি প্রিভিউ দেখতে পারে, এবং আমরা তাদেরকে পরামর্শ দেই যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে সে একটি প্রিভিউ নেবে, এটি একটি প্রিন্ট আউট দিয়ে ভালো করে বসে বাড়িতে বসে এটি একেবারে পর্যালোচনা করে দেখবে কোথাও ভুল আছে কিনা, তারপর টাকা জমা দেবে। সাবমিশনের আগে একটু চূড়ান্তভাবে দেখে নেওয়া দরকার। যেহেতু দরকার। পুরো প্রক্রিয়াটি অনলাইনে হয়, আমরা জানতে চাইব মোহাম্মদ আল রাজ্জাকুজ্জামান আপনার কাছে যে টেলিটক এক্ষেত্রে কি ধরনের ভূমিকা পালন করে বা প্রক্রিয়াটা কি?
এই সাবমিশনের বা অনলাইনে আবেদন করার? টেলিটক বাংলাদেশ লিমিটেড একটা রাষ্ট্রীয় মোবাইল কোম্পানি বাংলাদেশের। তো মোবাইল সেবার পাশাপাশি আমরা এই যে ডিজিটাল সেবাগুলো দিয়ে যাচ্ছি, তো বিভিন্ন যেমন রিক্রুটমেন্ট, অ্যাডমিশন, অন্যান্য সেবার পাশাপাশি এই রিক্রুটমেন্ট আমাদের কাছে অনেক জনপ্রিয় হয়েছে। এ পর্যন্ত প্রায় আমরা 400 অর্গানাইজেশনের রিক্রুটমেন্ট করে ফেলেছি। তো অনলাইনে আবেদনের নিয়মাবলীটা এগুলো তো সবই তো সরকারি, তা তো নয়, সরকারি বেসরকারি এগুলো আছে আর কি, আধা সরকারি এই টাইপের সংস্থাগুলো আছে। তো এখন এই সবাই চলে আসছে এই কারণে যে এই প্রক্রিয়াটা খুবই সহজ। মনে করেন যে আগে যেটা পেপার দিয়ে আবেদন করতে হতো সেগুলো অনেকগুলো লেন্দি প্রসেস ছিল, ব্যাংক ড্রাফট করা, দীর্ঘ সময় নষ্ট হতো। আমরা কিন্তু এটা 1 মিনিটের মধ্যে নিয়ে এসেছি। কেউ চাইলে এখন এই অল জবস বাই টেলিটক নামে আমাদের একটা ফেসবুক আছে এবং অল জবস নামে একটা ওয়েবসাইট আছে, alljobs.teletalk.com.bd। এখানে যদি কেউ প্রিমিয়াম মেম্বার হয়, মানে এখানে একটা মেম্বারশিপ করা আছে, তাহলে সে 1 মিনিটের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবে। এটা একটা কিন্তু বড় ফ্যাসিলিটি। তো আমরা সংস্থাগুলোর সাথে যেটা করি যে তাদের কাছ থেকে আমরা আগে ড্রাফট সার্কুলার নেই, নেওয়ার পরে কোন পদের কী কী যোগ্যতা সেই অনুযায়ী আমরা একটা সফটওয়্যার রেডি করি। যেমন একটা পদের যোগ্যতা হলো যে কম্পিউটার অপারেটর, ইন্টারমিডিয়েট পাস। সেই ক্ষেত্রে যদি সে আবেদনের সময় ইন্টারমিডিয়েট ফিল আপ না করে, তাকে আমরা আবেদন করতে দেই না। আমরা ওইখানে একটা প্রিলিমিনারি কিন্তু যাচাই বাছাই করি, সফটওয়্যার করে আর কি, আমাদের সফটওয়্যারটা এটা করে। তো অনলাইনে আবেদনটা গ্রহণ করে আমরা সংস্থাকে আবেদন শেষে আবেদনগুলো দিয়ে দিই। যেমন 1 লাখ আবেদন পড়লো বা 2 লাখ আবেদন পড়লো, তখন তারা একটা সেন্টার ঠিক করে যেখানে পরীক্ষা নেবে। কোনো একটা সেন্টার ঠিক করলে ওইখানে আমাদেরকে আবার লিস্ট দেয়, তখন আমরা তাদের জন্য অ্যাডমিট কার্ড রেডি করি। অ্যাডমিট কার্ড অনলাইনে রেডি করে ওই যে সকল প্রার্থী আবেদন করেছে তাদেরকে আমরা মোবাইল SMS দিয়ে দিই যে আপনার অত তারিখে অমুক জায়গায় পরীক্ষা, আপনি এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিন। সে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ওই নির্দিষ্ট দিনে পরীক্ষা দিয়ে আসে। আর ইন দ্য মিন টাইমে আমরা একটা অনলাইনের হাজিরা শিট তৈরি করে দিই অনলাইনে, যেটা ছবিযুক্ত হাজিরা শিট থাকে। তো প্রায় ক্যান্ডিডেটে যারা ইনভিজিলেটর থাকে তারা ওই ছবিযুক্ত হাজিরা শিট নিয়ে যখন কেন্দ্রে যায়, তারা প্রার্থীর ছবি মিলিয়ে দেখে যে এই প্রার্থী পরীক্ষা দিচ্ছে কিনা বা অন্য প্রার্থী কিনা। এখানে কিন্তু ভুলের পরিমাণটা কমে যাচ্ছে অনেক, মানে ফ্রড করার চান্স কম। এর মধ্যে আরেকটা জিনিস বলে রাখি যে আমরা যখন রোল জেনারেট করি তখন আমরা র্যান্ডম একটা সফটওয়্যার চালাই, কাজে একসাথে যে আবেদন করলে একসাথে রোল পড়বে এরকম না। মানে আগে যেমন হতো যেটা আমরা বলি যে ম্যানুয়ালি যে কাজটা করা ম্যানুয়ালি হতো যে পরপর সিট পড়তো, সেই ছিল, সুযোগটা এই নেই। সুযোগটা কিন্তু এখন নাই। এখানে কিন্তু অনলাইনে আবেদন যারা করে তারা মিনিট, সেকেন্ড সব কিছু কিন্তু আমাদের কাছে দেখা যায়। আপনি কতটা সময় আবেদন করছেন। কেউ কেউ সেই ভোর 5টায় আবেদন করে 2-3 বন্ধু মিলে, ভাবে যে ওই সময় একসাথে হয়তো সবাই ঘুমিয়ে গেছে, এখন আবেদন করি একসাথে হয়তো রোল পড়বে, কিন্তু এটা চান্স নাই। কারণ আমরা র্যান্ডম সফটওয়্যার দিয়ে হয়তো তার 1 পড়ছে, তার গিয়ে 1000, তার গিয়ে 5000, এরকম এক একটা রোল পড়তে পারে। ফর্ম পূরণের পরে যে টাকাটা কেটে নেওয়া হয় সেটা তো টেলিটকের মাধ্যমে আবেদন শেষে আবার একটা মেসেজ দিয়ে সে একটা ওই 1622 একটা শর্টকাট আছে, ওইখানে মেসেজ দিলে আমরা টাকাটা কেটে নিই। আপনি যে ওয়েবসাইটের কথা বলছিলেন সেটা সম্পর্কে আরেকটু বিস্তারিত পরে শুনবো। নিয়ামতুল্লাহ ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি যে যারা প্রার্থী, চাকরি প্রার্থী, তারা আসলে কি ধরনের প্রস্তুতি নিতে পারে যে একটা সরকারি ভালো একটা চাকরির জন্য? বিশেষ করে আপনি বলছিলেন যে 9ম গ্রেড এবং 10ম গ্রেড। একজন মানুষের ছোটবেলা থেকে যে শিক্ষা, আমরা যে ভাষা শিক্ষা বলি, কিংবা আমরা আমাদের গাণিতিক বিষয়গুলো কিংবা বিজ্ঞান, সোশ্যাল সায়েন্স সম্পর্কে যে লেখাপড়াগুলো দীর্ঘদিন ধরে আমরা করে আসছি, একেবারে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত, পুরোটাই হচ্ছে একটা চাকরির প্রস্তুতি। এখানে কেউ যদি মনে করে এটি একটি শর্টকাট, আমি 3 মাস বা 6 মাসের জন্য একটি কোর্স আছে, আমি কোচিং সেন্টারে ভর্তি হয়ে করে ফেললাম, তাহলে আমার মনে হয় এটি খুব ভালো প্রস্তুতি হতে পারে না। আমরা ছোটোবেলা থেকে আমরা যে বইগুলো পড়ে আসছি, আমরা যে ভাষাগুলো শিখে আসছি, আমাদের মাতৃভাষা বাংলা, বাংলা ভাষার ব্যাকরণ আমরা যেভাবে শিখে আসছি, ইংরেজি ভাষা সম্পর্কে আমরা যে আমাদের নিজস্ব যে লেখার প্র্যাকটিসগুলো আছে, ইংরেজি লেখা আমরা শিখে এসেছি। আমরা একেবারে বেসিক পর্যায়ে, যে আমরা SSC লেভেলে গণিত বলি, যে বেসিক পর্যায়ের যে গাণিতিক বিষয়গুলো আমরা শিখে এসেছি, এবং আমাদের যে সোশ্যাল সায়েন্স পড়ানো হয় দেশে, কিংবা আমাদের যে সাধারণ বিজ্ঞানগুলো পড়ানো হয় স্কুল পর্যায় পর্যন্ত, এগুলোই হচ্ছে BCS পরীক্ষার প্রস্তুতি বা অন্য যে কোনো চাকরির প্রস্তুতি। এবার যেমন BCS-এ 45তম BCS যেটা হয়ে গেল, এখানে তো প্রায় 3.5 লাখ পরীক্ষার্থী ছিল। এইখান থেকে যে বাছাই করা হচ্ছে 12,000, তাদের যে লিখিত পরীক্ষা হচ্ছে, আলাদা করে তো আবেদন করা লাগছে না এখন? না, আলাদা করে এখন করবার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন প্রথমে যেটা করেছে এটাই তাদের আবেদনপত্র, এটাই তাদের অ্যাপ্লিকেশন, এটাকে আমরা বলি অ্যাপ্লিকান্টস ফর্ম বলি। এবং তারা যখন মৌখিক পরীক্ষা আসবে তখন তারা এই ফর্মটি সাথে করে নিয়ে আসবে, প্রিন্ট আউট দিয়ে নিয়ে আসবে, এবং তার সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্রের কপি সে মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিবে।
আলাদা করে আর কিছু তাকে দিতে হচ্ছে না। এবং গতানুগতিক ধারারই কি প্রশ্ন হয়, যে যে প্রশ্ন গতবার এসেছে একই প্রশ্ন কি আসতে পারে? একই প্রশ্ন সাধারণত হয় না, বাট তবে আমরা প্রশ্নের ধরন repeat বোঝার হতে জন্য পারে। পুরাতনরা প্রশ্ন দেখতে পুরাতন পারে। এই প্রশ্ন ধরন বোঝার জন্য একই ধরনের হতে পারে, প্রশ্ন গতানুগতিক হতে পারে। আমরা চেষ্টা করছি যে আমাদের এই প্রশ্নগুলোকে অনেকটা কতটা ক্রিয়েটিভ করা যায়, অনেকটা সৃষ্টিশীল, একটু গতানুগতিক ধারা থেকে বের হয়ে এসে যেন বিশ্লেষণমূলক হয় এবং পরীক্ষার্থীদের মেধা যাচাই হয়, প্রকৃতির পক্ষে যেন পরীক্ষার্থীর মেধা যাচাই করা যায়। এই যে এবার লিখিত পরীক্ষার জন্য 12-13 হাজার প্রার্থী নির্বাচন করলেন, এরা তো সবাই তো ভাইবার জন্য আসবে না, কাদেরকে নির্বাচন করা হয় এখান থেকে? এখানে আমাদের সংশ্লিষ্ট একটি বিধিমালা আছে, যে পরীক্ষা বিধিমালা, সেখানে হচ্ছে তাকে অ্যাভারেজ 50% মার্কস পেতে হবে লিখিত লিখিত পরীক্ষা। পরীক্ষায় 50% মার্কস পেলেই সে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হবে। এবং মৌখিক পরীক্ষায় তো 200 নম্বর ওখানে। মৌখিক পরীক্ষা 200 নম্বর, ওখানেও আমাদের 50% 5 নম্বর। এবং এই যারা ক্যাডারে পরীক্ষা দিচ্ছে 9th গ্রেডের জন্য, তারা কি একই সঙ্গে যারা এখানে তালিকায় থাকে কিনা 10ম গ্রেডে যাওয়ার জন্য, নাকি আলাদা পরীক্ষা হয় সেখানে? অতি সুন্দর একটি প্রশ্ন। এই ক্ষেত্রে আমাদের একটি নীতিমালা আছে, আমাদের একটি সম্প্রতি আমাদের একটি বিধিমালাও হয়েছে, এটি অতীতেও ছিল, কিন্তু এই 2023 সালে মাত্র কয়েকদিন আগে মাত্র এটি একটি নতুন একটি নিয়োগ বিধিমালা হয়েছে, যেটা হচ্ছে আমাদের বিসিএস পরীক্ষার মাধ্যমে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে, সাপোজ আমাদের যদি 8,000 পরীক্ষা দেয় মৌখিক পরীক্ষা, আমাদের শূন্য পদ আছে 2,000। এখন আমরা 2,000 পরীক্ষা দেওয়ার পরে বাকি 6,000 তো চাকরি পাবে না, কিন্তু তারা লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, এদেরকে আমরা নন ক্যাডার বিভিন্ন চাকরি আমরা দেই। সেটি মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী তাদের যদি ওই চাকরির জন্য যে নিয়োগ বিধিতে যেটা বলা আছে, যে যোগ্যতা বলা যে আছে, শর্তগুলো আছে, শর্তগুলো আছে যোগ্যতা, তার সাথে ম্যাচ করে, তাহলে আমরা ওখানে দেব তাকে। এভাবে যারা পাস করে থাকবে তাদেরকে আমরা চাহিদা অনুযায়ী তাদেরকে নন ক্যাডার পদে একটা আমরা দিয়ে কৌতূহল বশত একটা প্রশ্ন জানতে চাইবো, যে যখন ওরা প্রার্থীরা যখন ভাইবা বোর্ডে যায় বা মৌখিক পরীক্ষার জন্য যায়, তখন কি বোর্ডের সামনে লিখিত নম্বরটা থাকে কিনা? না, লিখিত নম্বর থাকে না। অর্থাৎ মৌখিক পরীক্ষার নম্বর শুধু সম্পূর্ণ শুধু আলাদা। এইটা নয়, আমরা সম্প্রতি আমরা আরেকটু সংস্কার করেছি। আমাদের বর্তমান যে কমিশন অনেক গতিশীল, অনেক সংস্কারবাদী। আমাদের এই কমিশন যেটি করছেন, যে একটি বোর্ডের সামনে যে পেপারস তাকে দেওয়া হচ্ছে, সেইখানে পরীক্ষার্থী জেলাও উল্লেখ নেই, এবং কি আমরা অনেকটা এখন একেবারে বলা যায় পুরো 100% অটোমেশন। যেমন আমাদের যে মৌখিক পরীক্ষা আমরা নিচ্ছি, সেখানে আমরা তাদেরকে একটি ওএমআর শিটে তার প্রত্যেক পরীক্ষার্থীর তার রেজিস্ট্রেশন নাম্বারের বিপরীতে একটি কোড নাম্বার দেওয়া হয়। সেই কোড নাম্বার এগেনস্টে কিন্তু আমাদের ভাইবা বোর্ডে তাকে নাম্বার বোর্ড নির্ধারণ করা বোর্ড হয় যে নাম্বার কোন- দিচ্ছেন, একটা কোড নাম্বারের বিপরীতে তাকে নাম্বার দিচ্ছেন। মোহাম্মদ আল রাজিকুজ্জামান, আপনার কাছে জানতে চাইবো যে একটি ওয়েবসাইটের কথা বলছিলেন যেখানে চাকরি প্রার্থীরা বিভিন্ন রকম তথ্য পেতে পারে, এটা টেলিটকের, এটা কোন ধরনের সুবিধা এখানে পাচ্ছে প্রার্থীরা? আগে সরকারি সংস্থাগুলো বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে আলাদা আলাদা আবেদন দিয়ে থাকে, পেপারে দিয়ে থাকে, অনলাইন পত্রিকায় দিয়ে থাকে। তো এইগুলো যাতে চাকরি প্রার্থীগণ একটা জায়গায় পেতে পারে, এই চিন্তা করে আমরা একটা ওয়েবসাইট করেছি। এক জায়গায় সবগুলো কিন্তু সরকারি চাকরির ইনফরমেশন পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে alljobs.teletalk.com.bd। এখানে ঢুকে সবগুলো সরকারি চাকরির ইনফরমেশন এখানে পাবে এবং এখান থেকে সে অ্যাপ্লাই করতে পারবে। আর এই সাইটের আরও কিছু সুবিধা আছে, আমরা একটা প্রিমিয়াম মেম্বারশিপ করেছি, কেউ 20 টাকা দিয়ে একটা মেম্বারশিপ হতে পারে। মেম্বারশিপ হওয়ার সুবিধা হলো যে যখনই সে প্রিমিয়াম মেম্বার হয়ে যায়, তখন যখন অন্যান্য চাকরিতে আবেদন করতে যায়, তার ডাটাগুলো অটো ফিল হয়ে যায়। অফলাইনে বসে আগে সুন্দর করে তথ্যগুলো দিয়ে নেয়, দেওয়ার পরে একটা প্রিমিয়াম আইডি পায়, ওই আইডি দিয়েই সে শুধু আবেদন করতে পারবে। তখন আর কোনো কিছু তার বারবার ফিল আপ করতে হয় না, নাম, পিতার নাম, মাতার নাম, অ্যাড্রেস, এগুলো অটো ফিল হয়ে যায়। এটা হচ্ছে একটা সুবিধা। 2 নম্বর হচ্ছে যে এখানে আমাদের সার্বক্ষণিক ফেসবুকে কোয়েরির উত্তর দেওয়ার জন্য 5-6 জনের একটা টিম কাজ করে। যখন কোনো প্রার্থী কোনো সমস্যা হচ্ছে, তখন যদি ওখানে প্রশ্ন করে, তারা উত্তর দিয়ে জানিয়ে দেয় যে আপনার এইভাবে আপনি সলভ করতে পারেন। এই সুবিধাটা আমরা দিয়েছি। এটা শুধুমাত্র চ্যাটিং বা এসএমএস হ্যাঁ, এর মাধ্যমে যোগাযোগ করতে হয়। এবং আমাদের একটা কমন ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, alljobs.query@teletalk.com.bd। এখানেও প্রার্থীরা বিভিন্ন প্রবলেমগুলো লিখতে পারে। মানে আশা করা যায় সব ধরনের হ্যাঁ, চাকরির সব ধরনের খবরই এক এগুলো জায়গাতে পাবে। পাবে। ইতিমধ্যে যেটা করতেছি যে ওই রেজাল্ট ভেরিফিকেশন, এসএসসি, এইচএসসি বোর্ডের সাথে কানেক্ট করে আমরা রেজাল্ট ভেরিফাই করে দিই এই সংস্থাগুলোকে। এখন পুরোপুরি চালু হয়নি, কিছু কিছু সংস্থা সেটা চায় যে আমরা যে কিছু প্রার্থীর আবেদন নিলাম, এরা কি ভ্যালিড কিনা। মনে করেন জিপিএ সে 4.9 পেয়েছে, কিন্তু ওইখানে 5 লিখে দিল, এটা যাতে না পারে, এই জন্য আমরা ভেরিফিকেশন সিস্টেম চালু করছি এবং এনআইডি সার্ভারের সাথে কানেক্ট করে এনআইডি তার ভেরিফাই করে দিচ্ছি। সে যদি ওই পাসপোর্ট ইনফরমেশনের জন্য পাসপোর্ট ইয়ের সাথে কানেক্ট করে আমরা ওটা ভেরিফাই করে দেব। আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের দুজনকেই বিশেষভাবে শুভেচ্ছা এবং আন্তরিকতা ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করার আগে দেখে নিব
এই পর্যায়ে চাকরির কিছু বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত একটি পদে অস্থায়ী ভিত্তিতে ৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ ২২ জুন সকাল ১০টায় শুরু হয়ে চলবে ৬ জুলাই ২০২৩ বিকাল ৫টা পর্যন্ত। পদের নাম উপসহকারী প্রকৌশলী। পদ সংখ্যা ৯৮। বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। আবেদনের যোগ্যতা তড়িৎ, যান্ত্রিক, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, এসএসসি বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ ৩ থাকতে হবে। কোনো পরীক্ষাতেই জিপিএ ২.25-এর নিচে থাকা যাবে না। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bpdb.teletalk.com/bd ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পদের নাম এয়ারক্রাফট মেকানিক মেইনটেন্যান্স। পদের সংখ্যা ৪০। বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। যোগ্যতা সিএএবি অথবা ইএএসএ পার্ট ১৪৭ অনুমোদিত BI.I এয়ারক্রাফট টারবাইন বা B2 অ্যাভিওনিক্স কোর্স সম্পন্ন থাকতে হবে। এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত উভয় বিষয়ে ন্যূনতম ৬০% নম্বর অথবা জিপিএ ৫ স্কেলে ৩.৫ থাকতে হবে। এ লেভেলে পদার্থবিজ্ঞান ও গণিত উভয় বিষয়ে ন্যূনতম সি থাকতে হবে। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bbal.teletalk.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ। ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ইজিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে 4 ক্যাটাগরির বিভিন্ন পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৬ জুন ২০২৩ বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা http://egcb.teletalk.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বিভিন্ন পদে গণবিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে। পদ সংখ্যা ৪৯৪। আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://ngi.teletalk.com/bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা ১৯টি। আবেদনের শেষ সময় ১৫ জুলাই ২০২৩। ইচ্ছুক প্রার্থীদের http://sid.teletalk.com/bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডে একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদ সংখ্যা ২৭। আবেদনের শেষ সময় ২৫ জুলাই ২০২৩। আগ্রহী প্রার্থীরা http://pocl.teletalk.com/bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রিয় তরুণ এবং চাকরি প্রত্যাশী যারা, আপনাদের জন্য শুভকামনা থাকছে। আমরা আশা করি আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আরও নতুন নতুন তথ্য পাবেন এবং আপনাদের প্রস্তুতি, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য ভুল ত্রুটি বা বিষয়গুলো সম্পর্কে আরও সচেতন হবেন। আপনাদের ভবিষ্যৎ সুন্দর হোক, সম্ভাবনাময় হোক, বাংলাদেশ এগিয়ে যাক। এই সময়ের চাকরি অনুষ্ঠান এ পর্যন্তই। সবাইকে শুভেচ্ছা।